বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের আহ, দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ 9। দেখেন, আমরা গত ক্লাসে এডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো একটু যদি 9 আদেশের প্রেক্ষাপট আলোচনা করি, যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। তো এই আরজি দাখিল সম্পর্কে আলোচনা করেছে 4 আদেশ, 6 আদেশ, 7 আদেশ। অতঃপর আরজি দাখিলের পর বিবাদী বরাবর সমন যায়, সমন সম্পর্কে আলোচনা করেছে 5 আদেশ এবং 27 থেকে 32 ধারা। সমন জারি হওয়ার পরে বিবাদী এসে লিখিত জবাব জমা দেয়। লিখিত জবাব সম্পর্কে আলোচনা করেছে 8 আদেশ এবং 6 আদেশে। এখন লিখিত জবাব দাখিলের পরে যখন একটা মামলায় বাদী এবং বিবাদী উভয় পক্ষ হাজির হয়, তখন ওই মামলাটা আদালত মধ্যস্থতায় পাঠাতে বাধ্য। আগে মধ্যস্থতায় পাঠানো ছিল আপনার বিবেচনামূলক, কিন্তু 2012 সাল থেকে মধ্যস্থতায় পাঠাতে বাধ্য। তো এই যে যে লিখিত জবাব দাখিলের পর প্রথম শুনানিতে উভয় পক্ষ হাজির হলে মধ্যস্থতায় পাঠাতে যে বাধ্য, মধ্যস্থতা পাঠাতে বাধ্য। বাট যদি এরকম হয় যে লিখিত জবাব দাখিলের পরে যেদিন উভয় পক্ষের হাজির হওয়ার কথা ওই দিন বাদী এসেছে কিন্তু বিবাদী আসে নাই, বা বিবাদী এসেছে বা বাদী আসে নাই, বা বাদী বিবাদী কেউই আসে নাই, তাহলে ওই মামলার পরিণতি কি হবে? তো তখন আর মধ্যস্থতা পাঠাবে না, যেহেতু উভয় পক্ষ হাজির হয় নাই, কেউ অনুপস্থিত আছে। তখন ওই মামলার পরিণতি কি হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে আদেশ 9। এবং এজন্য আদেশ 9-এর যে টাইটেল সেটা হলো, দেখেন, যে অর্ডার 9 এখানে বলছে পক্ষদের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল, অর্থাৎ অ্যাপিয়ারেন্স অফ পার্টিস অ্যান্ড কনসিকুয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স অর্থ হলো উপস্থিতি এবং কনসিকুয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স মানে অনুপস্থিতি। তো তাহলে এই 9 আদেশে আহ মোট 2 প্রকার আহ, ফলাফল সম্পর্কে আলোচনা করেছে। 9 আদেশে মনে রাখবেন যে বাদীর অনুপস্থিতির কারণে বা বাদীর ত্রুটির কারণে মকদ্দমা খারিজ হয়, ডিসমিসাল অফ সুট। এবং বিবাদীর অনুপস্থিতির কারণে মামলায় একতরফা ডিক্রি হয়। 9 আদেশে এই 2টা ফলাফল সম্পর্কে আলোচনা করেছে, যে বাদীর অনুপস্থিতির কারণে হয় মকদ্দমা খারিজ, আর বিবাদীর অনুপস্থিতির কারণে হয় একতরফা ডিক্রি। তো এজন্য এখানে যে প্রারম্ভিক যে আলোচনা আছে এগুলো আলোচনা করলাম না, সরাসরি আমরা এখানে চলে আসি। যে প্রথমে আমরা দেখব যে মকদ্দমা খারিজ আদেশ। মকদ্দমা খারিজ আদেশ, অর্ডার অফ ডিসমিসাল অফ সুট। 9 আদেশের 2, 3, 5, 8 বিধির অধীন আদালত নিম্নলিখিত কারণে মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মকদ্দমা খারিজ হতে পারে 9 আদেশের 4টা বিধিতে। কোন কোন বিধি? 2 বিধি, 3 বিধি, 5 বিধি এবং 8 বিধি। তো সর্বপ্রথম আমরা চলে আসি যে 2 বিধিতে কেন খারিজ হয় এটা দেখেন। 2 বিধিতে কেন খারিজ হয়? তো বাদী খরচ প্রদান না করার কারণে সমন জারি না হলে মামলা খারিজ করা যায়। অর্থাৎ আম, বাদী যখন মামলা দায়ের করে, আমরা জানি যে সমনের সাথে সাথে যতজন বিবাদী আর্জির ততগুলো নকল দিতে হয়। এবং সমন জারির জন্য একটা প্রসেস ফি আছে, নির্ধারিত প্রসেস ফি আছে। তো বাদী আর্জি দাখিলের সময় যদি প্রসেস ফি না দেয়, তাহলে আদালত কিন্তু মকদ্দমা খারিজ করতে পারে। এটা হচ্ছে 2 বিধিতে। দেখেন, নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে বাদী কোর্ট ফি প্রদান না করায় কিংবা উক্তরূপ সমন জারির জন্য প্রয়োজনীয় ডাক মাশুল যদি লাগে না দেওয়ায় বিবাদীর উপর সমন জারি করা হয় নাই, তখন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারবে। এখন এই যে যে প্রসেস ফি না দেওয়ার কারণে যে খারিজটা করতেছে, এই খারিজটা করতে কিন্তু আদালত বাধ্য না, এটা করতেও পারে, নাও পারে। তাহলে মনে রাখতে হবে 9 আদেশের 2 বিধিতে মকদ্দমা খারিজ হয় প্রসেস ফি না দেওয়ার কারণে। অতঃপর আমরা চলে আসি মকদ্দমার কোনো পক্ষই হাজির না হলে, বিধি 3। অর্থাৎ যেদিন ওই মামলাটা শুনানি হবে সেদিন দেখা গেল
বাদীও উপস্থিত নাই, বিবাদীও উপস্থিত নাই, সেক্ষেত্রে আদালত মকদ্দমা খারিজ করতে পারে। এই যে দেখেন, মকদ্দমা শুনানির জন্য নির্ধারিত তারিখে যদি বাদী এবং বিবাদী উভয় পক্ষ হাজির না হয়, তাহলে আদালত মকদ্দমা খারিজ করতে পারে। তাহলে তিন বিধিতে খারিজ করতেছে কেন? শুনানির দিনে বাদীও উপস্থিত হন নাই, বিবাদীও উপস্থিত হন নাই, সেক্ষেত্রে মামলা খারিজ করতে পারে তিন বিধিতে। তো এখন দুই এবং তিন বিধিতে যদি খারিজ হয়, তাহলে আমাদের প্রতিকার কি? প্রতিকার, প্রথম যে প্রতিকার সেটা যদি দেখেন, যে নয় আদেশের দুই এবং তিন বিধিতে যদি খারিজ হয়, প্রথম প্রতিকার হচ্ছে রিভিশন। এই দুই এবং তিন বিধি হচ্ছে আপিল অযোগ্য আদেশ। সো যদি কোনো মামলায় বাদীর মামলা খারিজ হয় নয় আদেশের দুই বিধির অধীনে বা নয় আদেশের তিন বিধির অধীনে, তো তার প্রথম প্রতিকার হচ্ছে রিভিশন করা। যে দুই এবং তিন বিধি হলো আপিল অযোগ্য আদেশ। আম, তো এক্ষেত্রে রিভিশন করা যাবে। তো এছাড়া আর কি প্রতিকার আছে? এছাড়া আর প্রতিকার আছে আদেশ চারে। আপনি যদি দুই এবং তিন বিধির অধীন রিভিশন না করেন, তাহলে আপনার আর যে প্রতিকার আসে সেটা হলো আদেশ, মানে নয় আদেশের চার বিধিতে। নয় আদেশের এই যে দেখেন, দুই এবং তিন বিধি অনুসারে প্রদত্ত খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার, এটা আছে বিধি চার। চারে কি বলতেছে দেখেন, দুই এবং তিন বিধির অধীন মকদ্দমা উল্লেখিত কারণে মকদ্দমা খারিজ হলে উক্ত খারিজ যে বিরুদ্ধে বাদী কি করতে পারে দেখেন, নতুন করে মামলা দায়ের করতে পারে, মে ব্রিং ফ্রেশ সুট। ধরেন দুই এবং তিন বিধির অধীন যদি মামলা খারিজ হয়, তাহলে আমরা তো একটু আগে জানলাম যে দুই এবং তিন বিধির অধীন রিভিশন করা যাবে, বাট রিভিশন না করলে আপনি একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা দায়ের করতে পারেন। ব্র্যাকেটে লিখবেন, পাশে একটু ব্র্যাকেটে লেখেন যদি তামাদি মেয়াদ থাকে, যদি তামাদি মেয়াদ থাকে। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই যে নতুন মামলা করতে পারবেন, বিষয়টা তা না। এখানে একটু পাশে লিখে রাখেন যে যদি তামাদি মেয়াদ থাকে। তো তাহলে আপনি নয় আদেশের দুই এবং তিন বিধিতে মামলা খারিজ হলে আম, নতুন মামলা করতে পারবেন যদি তামাদি মেয়াদ থাকে। এটা আমরা জানলাম। এছাড়া এই আপনি দুই এবং তিন বিধির মধ্যে রিভিশন করেন নাই বা নতুন মামলা করেন নাই, এছাড়া আপনার আর কি প্রতিকার আছে? আর প্রতিকার আছে খারিজ আদেশ রদ রহিত করার আবেদন করতে পারে। খারিজ আদেশ রদ রহিত করার আবেদন করতে পারে, মে অ্যাপ্লাই ফর অর্ডার টু সেট দ্য ডিসমিসাল অ্যাসাইড। তো এখানে মনে রাখতে হবে সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড একটা ফ্রেজ। তো সেট অ্যাসাইড শব্দের অর্থ হলো বাতিল বা রদ। অর্থাৎ আপনার দুই এবং তিন বিধিতে আপনার যে মামলাটা খারিজ হলো, এই খারিজ আদেশটাকে রদ করার জন্য যদি আপনি, ধরেন আপনি বাদী, আপনি উপস্থিত ছিলেন না, কি কারণে উপস্থিত ছিলেন না, আদালতকে যদি দেখাইতে পারেন যে আপনি অসুস্থ ছিলেন বা যৌক্তিক কোনো কারণ ছিল, এই কারণ দেখাইলে আদালত এই আপনাকে আবেদন করতে হবে আদালতে নয় আদেশের চার বিধিতে খারিজ রোধের আবেদন, এবং আদালত ইচ্ছা করলে খারিজ রদ করতে পারে। তো এমন আবেদন খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে দায়ের করতে হবে। এবং এই যে যে আপনি নয় দেশের চার বিধির যে আবেদনটা করলেন, এই আবেদনটা করতে হবে 30 দিনের মধ্যে। এবং এই 30 দিনের যে 30 দিন কথাটা কোথায় বলা আছে? তামাদি আইনের 163 অনুচ্ছেদ। তামাদি আইনের 163 অনুচ্ছেদে এই 30 দিনের কথা বলা আছে। তাহলে আমরা মনে রাখবো যে নয় দেশের দুই বিধিতে মামলা খারিজ হচ্ছে প্রসেস ফি না দেওয়ার কারণে, নয় দেশের তিন বিধিতে মামলা খারিজ হচ্ছে বাদী এবং বিবাদী যদি উভয় অনুপস্থিত থাকে, দুই তিনের বিরুদ্ধে প্রথম প্রতিকার হচ্ছে রিভিশন অথবা নতুন মামলা করা, অথবা নয় দেশের চার বিধিতে রদের আবেদন করা। এখন একটা জিনিস আমার মনে রাখতে হবে যে নয় আদেশের চার বিধির যে আবেদন, এটা যদি মঞ্জুর হয়, অর্থাৎ বাদী আবেদন মঞ্জুর আছে, বাদী খারিজ আবেদন করছে, খারিজ আবেদন রদের আবেদন করছে যে আমার খারিজ আবেদনটা রদ করা হোক, এবং আদালত যদি না মঞ্জুর করে, রদ আবেদন মঞ্জুর করে নাই, না মঞ্জুর করছে, তাহলে বাদী সংক্ষুব্ধ। আর যদি মঞ্জুর করে যে রদ করে দিছে, খারিজ আদেশ রদ করে দিছে, তাহলে সংক্ষুব্ধ বিবাদী। দেন আপনি মনে রাখবেন যে নয় আদেশের চারের যে দরখাস্ত, এটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার হচ্ছে রিভিশন। একটু লিখে রাখেন যে রুল 4 সমান সমান রিভিশন, ব্র্যাকেটে রাখেন মঞ্জুর বা না মঞ্জুর। রুল 4 সমান রিভিশন, মঞ্জুর বা না মঞ্জুর, একটু লিখে রাখেন। রুল 4 রিভিশন, মঞ্জুর বা না মঞ্জুর। আচ্ছা, তো তবে এই ক্ষেত্রে
বাদী আদালতকে সন্তুষ্ট করবে যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যয় পরিশোধ না করার বা হাজির না হওয়ার যথেষ্ট কারণ ছিল। খারিজ আদেশ রদ্দহিত করার মাধ্যমে মোকদ্দমাটি পুনরুদ্ধার করা হয় এবং আদালত মোকদ্দমার জন্য পরবর্তী দিন ধার্য করবে। তাহলে আমরা 2 এবং 3-এ যদি মামলা খারিজ হয়, প্রতিকার আছে সরাসরি রিভিশন করা, নতুন মামলা দায়ের করা বা খারিজ রদের আবেদন করা। খারিজ রদের আবেদন মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার হচ্ছে রিভিশন। তো জেনে রাখা ভালো, যদি দেখেন 2 এবং 3 বিধির অধীন মোকদ্দমা খারিজের আদেশ কোনো ডিক্রি নয় এবং আপিল অযোগ্য আদেশ, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে। অর্থাৎ এই যে যে 4 বিধির যে দরকার রদের যে আবেদনটা আপনি করতেছেন, এটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার হচ্ছে রিভিশন। আর মোকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে তা বাতিলের আবেদন করতে হবে। ওই যে একটু আগে লিখলাম যে তামাদি আইনের 163 অনুচ্ছেদ। তো সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, কষ্ট করে পড়ে ফেলবেন বুঝে বুঝে। যদি কোনো প্রশ্ন না বুঝতে পারেন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা বুঝি নাই। আমরা চলে আসি 9 আদেশের 5 বিধিতে। সমন জারি না হয়ে ফেরত আসলে পরবর্তীতে সমন না দিলে, অর্থাৎ আমরা জানি যে যখন কোনো দেওয়ানি মামলা দায়ের করে আর্জি দাখিলের মাধ্যমে এবং সমন জারি হওয়ার পরে লিখিত জবাব দেয়, কিন্তু যদি এরকম হয় যে সমন আম, জারিকারক কর্মকর্তা গিয়েছে, সমন কোনোভাবে জারি করা সম্ভব হয়নি এবং সমন বিনা জারিতে ফেরত এসেছে, তো এক্ষেত্রে বলতেছে যে সমন বিনা জারিতে ফেরত আসার পর বাদী যে ক্ষেত্রে 1 মাসের মধ্যে নতুন সমন জারি করতে ব্যর্থ হয়, এটা ইম্পর্টেন্ট, এটা গোল দিবেন। সমন যখন বিনা জারিতে ফেরত এসেছে তখন আপনাকে সমন জারির উদ্যোগ নিতে হবে, সমন জারির পুনরায় আবেদন করতে হবে 1 মাসের মধ্যে। তো এই যে দেখেন, বাদী যে ক্ষেত্রে 1 মাসের মধ্যে নতুন সমন জারি করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে মোকদ্দমা খারিজ নিয়ে 5 বিধির এক উপবিধিতে আলোচনা করা হয়েছে। সমন বিনা জারিতে ফেরত আসার 1 মাসের মধ্যে বাদী উক্ত সমন নতুন করে দেওয়ার জন্য আবেদন করবে, কিন্তু বাদী 1 মাসের মধ্যে সমন নতুন করে দেওয়ার আবেদন না করলে তখন আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। তাহলে 9 আদেশের 5-এর যে কথা, সেটা হলো যে আপনাকে সমন যদি বিনা জারিতে ফেরত আসে তাহলে সমন জারির আবেদন করতে হবে 1 মাসের মধ্যে। তো এই যে যে বিধানটা, এটা 2012 সালের আগ পর্যন্ত এটা ছিল 3 মাস, আর বর্তমানে এটা করা হয়েছে 1 মাস। এখন যদি বলেন স্যার 3 মাস কিভাবে বুঝবো, এই যে যে ছোট্ট একটা, এখানে দেখেন স্ক্রিনে দেখেন, এই যে এখানে একটা ফুটনোট আছে 10, একেবারে নিচে আসেন, এই যে দেখেন দেওয়ানি কার্যবিধি 2012 এর ধারা 9 নং অর্ডারের 5 নং 9 নং অর্ডারের 5 নং বিধির 1 নং উপবিধিতে 3 মাস শব্দের পরিবর্তে 1 মাস শব্দটি প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ পূর্বে এটা ছিল 3 মাস 2012 পর্যন্ত, বর্তমানে করেছে 1 মাস। এখন আপনি সমন বিনা জারিতে ফেরত আসছে, আপনি কোনো পদক্ষেপ নেন নাই, অর্থাৎ সমন বিনা আপনি পুনরায় জারি পদক্ষেপ নেন নাই, তাহলে কি হবে? তাহলে প্রতিকার হলো যে এই ক্ষেত্রে বাদী নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারে, মে ব্রিং এ ফ্রেশ সুট, এবং খারিজ আদেশ রদ হইতে আবেদন করার সুযোগ নাই। তাহলে সমন যদি বিনা জারিতে ফেরত আসে, তাহলে আপনার যদি মামলা খারিজ হয় তাহলে নতুন মামলা করা যাবে। আম, তাহলে 5 আদেশের বিরুদ্ধে প্রতিকার একটাই, সরি 9 আদেশের 5 বিধিতে মামলা খারিজ হলে প্রতিকার একটাই, নতুন মামলা করা যাবে। বিগত বছর প্রশ্ন দেখেন, সমন বিনা জারিতে ফেরত আসার কতদিনের মধ্যে বাদীপক্ষ পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে? 1 মাস। ইম্পর্টেন্ট। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে এটা পড়ে ফেলবেন। আসেন আমরা চলে আসি 9 আদেশের 8 বিধিতে। 9 আদেশের 8 বিধিতে যে মামলা খারিজটা হয় এটা খুব সহজ। শুনানির দিন বিবাদী এসেছে কিন্তু বাদী আসে নাই। দেখেন 3 বিধিতে খারিজ হয় শুনানির দিন বাদী বিবাদী কেউই আসে নাই, কিন্তু 8 বিধিতে খারিজ হয় শুনানির দিন বিবাদী এসেছে কিন্তু বাদী আসে নাই, এবং বিবাদী বাদীর দাবির যদি কোনো অংশ স্বীকার না করে তাহলে আদালত মামলা খারিজ করতে পারে। এই যে দেখেন, আহ যে ক্ষেত্রে মোকদ্দমা শুনানির দিনে বাদী হাজির হয় না, সেক্ষেত্রে বিবাদী বাদীর দাবির বা উহার কোনো অংশ স্বীকার না করলে বা আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারে, আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। অর্থাৎ বাদী হাজির হয় নাই, বিবাদী আসছে এবং বিবাদী বাদীর দাবির কোনো অংশ স্বীকার করে নাই,
বিবাদী অনেক সময় এমন আছে যে বিবাদী মামলার বিষয়বস্তু স্বীকার করে, কিন্তু এখানে বিবাদী মামলার বিষয়বস্তু স্বীকার করে নাই, তাহলে আদালত এক্ষেত্রে রায় ঘোষণা করতে পারে। সরি, আদালত এক্ষেত্রে মামলা খারিজ করতে পারে। কিন্তু যদি বিবাদী বাদীর দাবি স্বীকার করে, তাহলে আদালত বাদীর অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করবে। কিন্তু যদি এরকম হয় যে বিবাদী বাদীর যে দাবি আছে সেটা স্বীকার করছে, আংশিক স্বীকার করছে বা পুরোটা স্বীকার করছে, তাহলে আবার রায় ঘোষণা করতে পারে। তো সরি, মানে হ্যাঁ, রায় ঘোষণা করতে পারে। তো এখন আমরা যদি 9 আদেশের 8-এ, তাহলে কেন খারিজ হচ্ছে? বিবাদী এসেছে, বাদী আসে নাই। এখন 9 আদেশের 8-এর বিরুদ্ধে অ্যাকচুয়ালি কি কি প্রতিকার আছে? 9 আদেশের 8-এর বিরুদ্ধে প্রথম যে প্রতিকার একটু লিখবেন যে রুল 8 সমান সমান রিভিশন। ওই যে 2 এবং 3 বিধিতে মামলা খারিজ হলে প্রথম প্রতিকার ছিল রিভিশন, ঠিক একইভাবে 8 বিধিতে খারিজ হলেও প্রথম প্রতিকার রিভিশন। এখন 8 বিধির অধীন খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার। যদি কোনো মামলা 8 বিধিতে খারিজ হয়, তাহলে প্রতিকার কি? বাদী হাজির না হওয়ার কারণে 8 বিধির অধীন আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে বাদী নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে। এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে নতুন মামলা করা যাবে না। 2 এবং 3 বিধিতে খারিজ হলে নতুন মামলা করা যায়, 5 বিধিতে খারিজ হলে নতুন মামলা করা যায়, কিন্তু 8 বিধিতে খারিজ হলে নতুন মামলা করা যায় না। এখন যদি বলেন যে স্যার কেন যায় না, এটার যুক্তি কি? যুক্তি এরকম বলা যায়, বইতে নাই, বাট কমন সেন্স যদি, মানে কেন এটা করা যাবে, এইভাবে বলা যেতে পারে যে ধরেন যে 3 বিধিতে, 9 আদেশের 3 বিধিতে বাদীও হাজির থাকে না, বিবাদীও হাজির থাকে না। এ কারণে ওখানে তো বাদী আসে না, আবার বিবাদীও আসে না, তার মানে বিবাদীরও একটু দোষ আছে। এই কারণে বাদীর নতুন মামলা করার সুযোগ আছে। কিন্তু 9 আদেশের 8 বিধিতে বিবাদী তো আসছে, বিবাদীর তরফ থেকে কোনো ত্রুটি নাই। সো শুধু বাদী আসে নাই। তো এক্ষেত্রে যেহেতু বিবাদীর কোনো ত্রুটি নাই, শুধু বাদীরই ত্রুটি, এই কারণে এখানে সে কোনো মামলা করতে পারবে না। এটা জাস্ট যুক্তি বললাম, এটাই যে একমাত্র কারণ তা না, বাট এটা এতটুকু মনে রাখতে হবে। এবং তাহলে 9 আদেশের 8 বিধিতে মামলা খারিজ হলে নতুন মামলা করা যাবে না। এবং আমরা যখন 12 আদেশে, সরি 12 ধারায় পড়তেছিলাম, 10 ধারায় ছিল রেস সাবজুডিস, 11 ধারায় ছিল রেস জুডিকাটা, এবং 12 ধারায় ছিল বার টু ফার্দার সুট। তো এই বার টু ফার্দার সুট হলো অনেকটা রেস জুডিকাটার মতো, বাট যদিও রেস জুডিকাটা না। এই যে এটাই হলো বার টু ফার্দার সুট, যে আপনার আহ খারিজ 9 আদেশের 8 বিধিতে খারিজ হলে নতুন মামলা করা যাবে না। এটাই বার টু ফার্দার সুটের উদাহরণ। তো তাহলে 9 আদেশের 8 বিধিতে খারিজ হলে নতুন মামলা তো করা যাবে না, এটা তো আমরা জানলাম। নতুন মামলা না করা গেলেই গেল, সমস্যা নাই। তাহলে 9 আদেশের 8-এর বিরুদ্ধে সরাসরি রিভিশন করা যায়, এটা তো আমরা জানছি, সরাসরি রিভিশন করা যায়। এছাড়া আর কি করা যায়? মকদ্দমা খারিজ আদেশ বাতিলের, ফর সেটিং অ্যাসাইড দ্য অর্ডার অফ ডিসমিসাল অফ সুট, 9 বিধির অধীন আবেদন করতে পারে। এই যে যে আপনি এখানে বলতেছে খারিজ, ওই যে যে 4-2-3-এ খারিজ হলে যে রদের আবেদন করতো আপনার 4-এ, এখানে 8-এ খারিজ হলে রদের আবেদন করতেছে 9, এবং 9-এ যে রদের আবেদনটা যে করতেছে, এখানে আপনাকে আহ এই রদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই আহ আপনাকে সাফিসিয়েন্ট কজ শো করতে হবে, অর্থাৎ আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কেন আপনি শুনানির দিন বাদী হিসেবে উপস্থিত হতে পারেন নাই। এটা হচ্ছে 9 বিধি। এবং এই যে যে 9 বিধির যে আবেদন, আমরা তো ওখানে শিখেছিলাম যে 9 আদেশের 4 মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক রিভিশন। কিন্তু 9 বিধি যদি নামঞ্জুর হয়, অর্থাৎ বাদী যা চেয়েছে বাদীকে সেটা দেয়নি, তাহলে নামঞ্জুর, নামঞ্জুর হইলে এটা আপিলযোগ্য আদেশ, আর মঞ্জুর হলে রিভিশন। অর্থাৎ বাদী যদি রদের আবেদন করে এবং বাদী বললো যে আমি অসুস্থ ছিলাম, এই যে অসুস্থ হসপিটাল রিলেটেড কাগজপত্র বাদীর আবেদনে সন্তুষ্ট না হয়ে নামঞ্জুর করে দিচ্ছে, তো নামঞ্জুর যদি করে দেয়, তাহলে সেক্ষেত্রে বাদীর প্রতিকার হলো আপিল করা, কারণ 43 আদেশের 1 বিধি অনুসারে এটা একটা আপিলযোগ্য আদেশ। অর্থাৎ 9 আদেশের 9 বিধি যদি নামঞ্জুর হয় তাহলে আপিলযোগ্য আদেশ, কিন্তু যদি মঞ্জুর হয়, অর্থাৎ বাদী যা চেয়েছে বাদীকে তা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে অ্যাগ্রিপ্ট বিবাদী
তাহলে বিবাদী প্রতিকার হলো রিভিশন। তাহলে আমার মনে রাখতে হবে যে নয় আদেশের নয় বিধির দরখাস্ত নামঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। এটা মনে রাখতে হবে। এছাড়া খারিজ আদেশ সরাসরি বাতিলের জন্য নয় ক বিধির আবেদন করতে পারে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে নয় তো আপনার সাফিসিয়েন্ট কস্ট শো করা লাগে, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি কোনো সাফিসিয়েন্ট কস্ট শো করতে পারবো না, আমি সরাসরি একটা নির্দিষ্ট খরচ দিয়ে বা ক্ষতিপূরণ দিয়ে মামলাটা পূর্বের স্তরে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে নয়ের কতে আবেদন করতে হবে, সরাসরি খারিজ রদের আবেদন। এবং সরাসরি খারিজ রদের ক্ষেত্রে আপনাকে একটা আহ, খরচ দিতে হয়, সেই খরচটা হচ্ছে 1,000 টাকা। এবং এটা কোনো কম্পেনসেশন, এটা কোনো ফাইন না, এটা হলো কম্পেনসেশন। এবং এই নয় কর আবেদন যদি নাম মঞ্জুর বা নামঞ্জুর হয়, তাহলে এটা আবার রিভিশন। সো নয় ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি আপিল করা যাবে না, এটা হচ্ছে রিভিশন করা যাবে। এটা তো এই যে এখানে যদি স্ক্রিনে দেখেন যে নয় বিধি না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন, একটু লিখে নেবেন। নয় বিধি না মঞ্জুর সমান আপিল, মঞ্জুর সমান রিভিশন। এবং তার নিচে একটু লেখেন যে নয় ক, নয় আদেশের নয় ক, এটা মঞ্জুর বা না মঞ্জুর সমান রিভিশন। নয় আদেশের নয় কতে যেটা আছে, এটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা রিভিশন। আচ্ছা, তো আমরা যদি জেনে রাখা ভালো দেখি, আট বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত একই কারণে নতুন করে মকদ্দমা দায়ের করতে পারবে না। অলরেডি আলোচনা করেছি, এটা হলো বার টু ফার্দার সুটে পড়ে। ত্রুটির কারণে বাদীর বিরুদ্ধে ডিক্রি হলে নতুন মকদ্দমায় বাধা, ডিক্রি এগেইনস্ট প্লেইন্টিফ বাই ডিফল্ট বার্স ফ্রেশ সুট, নয় দেশের নয় বিধিতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ নয় দেশের আটে মামলা খারিজ হইলে আপনি যে নতুন মামলা করতে পারবেন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা আছে নয় দেশের আট বিধিতে, সরি নয় বিধিতে বলা আছে, নট আট, নয় বলা আছে। আর এই যে মকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে নয় বিধির অধীন খারিজ আদেশ বাতিলে আবেদন করতে হবে। এটা 30 দিন, নিচে লিখে রাখবেন আর্টিকেল 163। অর্থাৎ নয় দেশের চারের আবেদনও 30 দিন, নয় দেশের নয়ের আবেদনও 30 দিন। এটা 163 অনুচ্ছেদে আছে, দুইটার কথা 163টা আছে। এবং আদেশ নয়ের নয় বিধির অধীন যদি আপিলযোগ্য মকদ্দমায়, অনেক মামলা আছে আপিল অযোগ্য, বাট আপনি যদি আপিলযোগ্য মামলায় নয় দেশের নয় বিধির অধীন আবেদন করেন এবং মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করা হলে এবং আদালত উক্ত আবেদন আন্ডারলাইন করেন, প্রত্যাখ্যান করে, আদালত যদি প্রত্যাখ্যান আদেশ প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। তো তাহলে নয় দেশের নয় বিধি যদি দরখাস্ত নামঞ্জুর হয়, এটা একটা আপিলযোগ্য আদেশ। অপরদিকে নয় ক বিধির অধীন মকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদকরণের আবেদন, ডিরেক্টলি সেটিং এসাইড ডিসমিসাল, এটা তো আলোচনা করছি যে বাদী হাজির না হওয়ার কারণে আট বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারিজ আদেশ সরাসরি বাতিলের জন্য নয় ক বিধির অধীন আবেদন করা যায়। এমন আবেদন অবশ্যই হলফনামা সহ করতে হবে। আদালত বিলম্ব এড়ানোর ও বিচার ত্বরান্বিত করার জন্য, আদালতকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ বাদীকে না দিয়ে আদালত খারিজ আদেশ রদের আবেদন নিষ্পত্তি করে দিতে পারে। এই ক্ষেত্রে আদালত বাদীকে সর্বোচ্চ, এটা গোল দিবেন, 1,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। তো তাহলে নয় কতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিবে বাদীকে 1,000 টাকা। এই 1,000 টাকা কিন্তু বিবাদী পাবে। যদি এটা ফাইন হতো তাহলে পেত রাষ্ট্র, অর্থাৎ ফাইন পায় রাষ্ট্র আর ক্ষতিপূরণ পায় পক্ষ। জেনে রাখা ভালো, নয় ক বিধির অধীন মকদ্দমা খারিজ আদেশের তারিখ 30 দিন। নয় কতে যে 30 দিন, এটা নয় কর মধ্যেই বলা আছে, এটা তো আমাদের আইনের আলাদা প্রয়োজন নাই। আদালত নয় ক বিধির অধীন গোল দিবেন, একবারের অধিক মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আদেশ দিবে না। অর্থাৎ নয় কতে কোনো ব্যক্তি সুবিধা পাবে সর্বোচ্চ একবার, নয় কতে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে একবার। নয়ের সুবিধা অসংখ্যবার পাবেন, আর নয় কর সুবিধা পাবেন একবার। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর অর্ডার 9 রুল 8 অনুযায়ী কোনো মামলা খারিজ হলে বাদী নতুন মামলা দায়েরে বারিত হবেন, এটা মোটামুটি আমরা জানি।
তো এই জায়গায় সেলফ প্র্যাকটিসের যত প্রশ্ন আছে পড়ে ফেলবেন। এখানে দেখেন, আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ ক্লেম, আরজি খারিজ বা মোকদ্দমা খারিজের মধ্যে পার্থক্য, এটা আমি আগেও আলোচনা করেছি। আরজি খারিজ হলো আরজি ত্রুটির কারণে, ওই যে 7/11 বিধিতে 4টা কারণ, যে কজ অফ অ্যাকশন না থাকলে, কোর্ট ফি কম দিলে, মূল্যমান কম দেখালে, আইন দ্বারা বাড়িতে হলে, এটা হলো আরজি খারিজ। অপরদিকে মামলা খারিজ হচ্ছে বাদীর ত্রুটির কারণে মামলা খারিজ হয়। তাহলে আরজির ত্রুটির কারণে আরজি খারিজ, বাদীর ত্রুটির কারণে মামলা খারিজ। মামলা খারিজ বিভিন্ন ভাবে হতে পারে, যে নয়া দেশের 4টা জায়গায় মামলা খারিজ হয়েছে, 2 বিধি, 3 বিধি, 5 বিধি, 8 বিধি। আরজি খারিজ একটা ডিক্রি, কিন্তু মামলা খারিজ একটা আদেশ। এটাই বেসিক পার্থক্য, সামনে আমরা আরো পাবো বহু জায়গায়। তো সেলফ প্র্যাকটিসে সব প্রশ্নগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তো এবার আমরা আলোচনা করব একতরফা ডিক্রি। একতরফা ডিক্রি সম্পর্কে আলোচনা করেছে নয়া দেশের 6 বিধিতে। এতক্ষণ আমরা আলোচনা করেছি যে আরজি ত্রুটির কারণে, সরি, বাদী ত্রুটির কারণে বা বাদী যদি অনুপস্থিত থাকে তাহলে একটা মামলায় মামলা খারিজ হয় আর কি। এটা নয়া দেশের 2 বিধি, 3 বিধি, 5 বিধি বা 8 বিধিতে আছে। এখন কোন মামলায় যদি বিবাদী ত্রুটি থাকে বা বিবাদী যদি অনুপস্থিতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মামলা হয় একতরফা ডিক্রি। একতরফা ডিক্রিটা বিবাদীর বিপক্ষে হয় এবং বাদীর পক্ষে হয়। অর্থাৎ কোনো মামলায় বাদী হাজির থাকলে, বিবাদী হাজির না থাকলে, এবং আদালত দেখবে যে সমন ঠিকঠাক ভাবে বিবাদী বরাবর পৌঁছেছে কিনা। কারণ অনেক সময় বাদী চতুরতার আশ্রয় নিয়ে বিবাদী বরাবর ঠিকঠাক ভাবে সমন জারি করে না। এই কারণে আদালত শিওর হবে যে সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছে কিনা। যদি দেখে যে সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছে, তারপরেও আম, বিবাদী আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে একতরফা ডিক্রি প্রদান করতে পারে। তো বিবাদী হাজির না হলে, তো তার আগে একটু কথা বলে রাখি যে একতরফা ডিক্রি আর একতরফা নিষ্পত্তি কি এক জিনিস কিনা, না। আম, 8 দেশের 1 বিধিতে বলেছে যে বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় 60 কার্য দিবস। এই 60 কার্য দিবসের মধ্যে যদি বিবাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়, তাহলে ওই মামলাটা একতরফা নিষ্পত্তি হয়। এটারে বলে এক্সপার্টি ডিসপোজাল। এবং এটা 8 দেশের 1 বিধি একটা আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে রিভিশন করা যায়, আপিল করা যায় না। অপরদিকে নয়া দেশের 6 বিধি, যেটা মাত্র পড়ব, শুনানির দিনে বাদী এসেছে কিন্তু বিবাদী আসে নাই, এই ক্ষেত্রে আদালত একতরফা ডিক্রি দিতে পারে। একতরফা ডিক্রি একটা ডিক্রি, এর বিরুদ্ধে আপিল করা যায়। তো দেখেন, দেওয়ানি কার্যবিধির 9 দেশের 6-1 বিধিতে উল্লেখিত কারণে দেওয়ানি আদালত একতরফা ডিক্রি দিতে পারে। বিবাদীর অনুপস্থিতিতে যে ডিক্রি প্রদান করা হয় তাহলে একতরফা ডিক্রি। 6-1 বিধি অনুসারে যে ক্ষেত্রে মকদ্দমার শুনানির জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় কিন্তু বিবাদী হাজির হয় না, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে। এখন এই একতরফা ডিক্রির কতগুলো শর্ত আছে, কি কি দেখেন। শুনানির জন্য নির্ধারিত দিনে বাদীকে হাজির হতে হবে, অর্থাৎ যেদিন শুনানি ওই দিন অবশ্যই বাদীকে আসতে হবে। বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি হতে হবে, এবং শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদী হাজির হয় নাই, তাহলে বাদীকে আসতে হবে, সমন জারি হতে হবে, এবং বিবাদী হাজির হবে না। এই হলো শর্ত। উপরে উল্লিখিত শর্তসমূহ পূরণ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে একতরফা ডিক্রি প্রদান করতে পারে। আর যদি প্রমাণিত হয় বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়নি, তাহলে বিবাদী বরাবর দ্বিতীয়বার সমন জারির আদেশ দিতে পারে। আদালত যদি দেখে যে বিবাদী বরাবর সমন ঠিকঠাকভাবে জারি হয়নি, তাহলে আবার দ্বিতীয়বার সমন দেওয়ার আদেশ দিতে পারে। এখন আমরা দেখব একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি। দেখেন, একতরফা ডিক্রি যেহেতু একটা ডিক্রি, তাই সর্বপ্রথম আমার মনে রাখতে হবে এই প্রতিকার কি কি আছে। একেবারে 3 নাম্বারটা দেখেন, যেহেতু একতরফা ডিক্রি একটা ডিক্রি, তাই 96 ধারা অনুসারে আপিল করা যেতে পারে। একতরফা ডিক্রি যেহেতু একটা ডিক্রি, তাই 96 ধারা অনুসারে এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। এটা হলো প্রথম প্রতিকার। এছাড়া 13 বিধির অধীনে একতরফা ডিক্রি রদের আবেদন করা যাবে, অর্থাৎ বিবাদী যদি দেখাইতে পারে যে তার সাফিসিয়েন্ট কজ আছে, তার অসুস্থ ছিল এই কারণে হাজির হতে পারে নাই, তাহলে 13 বিধির অধীন সে রদের আবেদন করতে পারে। এই 13 বিধির আবেদন যদি না মঞ্জুর হয়, তাহলে বিবাদী করবে আপিল, আর মঞ্জুর হইলে বাদী করবে রিভিশন। অর্থাৎ বিবাদী যদি বলে যে আমি অসুস্থ ছিলাম এই কারণে আসতে পারি নাই, এই কারণে রদের আবেদন করছে, বাট তারপরেও আদালত 13 বিধির আবেদন নামঞ্জুর করে দিছে, তাহলে বিবাদীর প্রতিকার আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। তাহলে আমরা মনে রাখবো, 9 আদেশের 9 নামঞ্জুর হইলেও আপিল, 9 আদেশের 13 নামঞ্জুর হইলেও
আপিল। তাহলে 9 আদেশের 9 নামঞ্জুর হলে একটা আপিলযোগ্য আদেশ, 9 আদেশের 13 নামঞ্জুর হলে একটা আপিলযোগ্য আদেশ। এবং এই যে যে 9 আদেশের 13 আবেদনটা করতে হবে 30 দিনের মধ্যে, এবং এই 30 দিনের কথা কিন্তু অ্যাকচুয়ালি বলা আছে তামাদি আইনের 164 অনুচ্ছেদে। তাহলে আমরা মনে রাখবো যে আম, মামলা খারিজ রদ 9 আদেশের 4 এবং 9 আদেশের 8-এর যে দরখাস্ত, এই সম্পর্কে বলা আছে 163 অনুচ্ছেদে। আর একতরফা ডিক্রি রদ অর্থাৎ 9 আদেশের 13-র যে দরখাস্ত, এই সম্পর্কে বলা হয়েছে 164 অনুচ্ছেদে। তো আমি 13 ছাড়াও, 13-তে আর একটা বিষয়, 13-তে 2025 সালে একটা সংশোধনী আসছে যে 13-র যে সুবিধা এটা আপনি সর্বসকলে একবার পাবেন। আগে অনেকবার পাওয়ার সুযোগ ছিল, বাট বর্তমানে পাবেন একবার। এবং এই একবারের বেশি কিন্তু আপনি পাবেন না। এবং পাশে লিখে রাখেন 2025 সংশোধনী পাশে একটু লিখে রাখেন। তাহলে এই যে যে আপনি 13-র যে সুবিধা এটা সর্বসাকুল্যে পাবেন, 9 আদেশের 13-র সুবিধা পাবেন একবার, 2025 সালের সংশোধনী, এবং এই সম্পর্কে বলা আসে 164 অনুচ্ছেদে। এবং 13-র আবেদন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। এছাড়া আপনি 13 ছাড়াও ইচ্ছা করলে বিধি 13 ক বিধির অধীন একতরফা ডিক্রি সরাসরি রদকরণের আবেদন করতে পারেন। মে অ্যাপ্লাই ফর ডিরেক্টলি সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিক্রি, অর্থাৎ আপনি রদের আবেদন করতে পারবেন 13-তে। 13-র যে আবেদন আপনি করবেন এক্ষেত্রে আপনাকে সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে। আর সরাসরি রদের আবেদন করতে হবে আপনি 13-র কতে, এই ক্ষেত্রে আপনাকে সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে না, বাট আপনাকে কস্ট দিতে হবে। কস্ট দিতে হবে কত? 3000 টাকা কম্পেনসেশন দিতে হবে, 3000 টাকা। তো তাহলে আমরা মনে রাখবো যে আহ 13-তে আপনার সাফিসিয়েন্ট কজ দেখাইলেই হবে। 13-র আবেদন না মঞ্জুর হলে আপিল, মঞ্জুর হলে রিভিশন। আর 13-র কতে আপনাকে খরচ দিতে হবে কত টাকা? 3000 টাকা। এটা মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার রিভিশন। 13-র যত জায়গায় ক আছে, মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার রিভিশন। এছাড়া একতরফা ডিক্রিতে 47 আদেশের 1 বিধির অধীন রিভিউ করা যায়। 47 আদেশের 1 বিধির অধীন রিভিউ করা যায়। তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে বাস্তবে প্রয়োগ কিন্তু মোট 4, মানে প্রতিকার কিন্তু 4টা। আপিল করা যায়, 13 বিধির অধীন রদের আবেদন করা যায়, সরাসরি রদের আবেদন করা যায় 13-র কতে, রিভিউ করা যায় 47 আদেশের 1 বিধিতে। তো এই পাশে যদি আসি, দেখেন এই যে বিধি 13, একতরফা ভাবে ডিগ্রি রদ করুন সেটিং সেট অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি। কোনো মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি রদ করা হলে তা রদ করার জন্য বিবাদী 9 আদেশের 13 বিধির অধীন ডিগ্রি প্রদানকারী আদালতে আবেদন করতে পারে। তবে এই ক্ষেত্রে বিবাদীকে প্রমাণ করতে হবে যে তার বরাবর যথাযথভাবে সমনজুরি করা হয়নি আর শুনানির দিন উপযুক্ত কারণে হাজির হতে পারেনি। এই যে একটু আগে বললাম যে 13 নামঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। 13 নামঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। আর এখানে আপনি একবারই পাবেন 2025 সালের সংশোধনী। অপরদিকে 13-র কতে কি বলেছে দেখেন, বিধি 13-র ক সরাসরি একতরফা ডিগ্রি রদের আবেদন, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি। একতরফা ডিগ্রি সরাসরি রদের জন্য 9 আদেশের 13 ক বিধির অধীন আবেদন করতে হবে। আদালত বিলম্ব অবসান ও বিচার ত্বরান্বিত করার জন্য আদালতকে উপরিল্লিখিত বিষয়গুলোকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের নির্দেশ না দিয়ে সরাসরি একতরফা ডিগ্রি রদের আদেশ দিতে পারে, এবং একই সাথে বিবাদীকে অনধিক 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। তাহলে 9-এর কতে খরচ আছে 1000 টাকা, আর 13-র কতে খরচ আছে 3000 টাকা। এবং 13-র কর যে 30 দিন এবং 9-এর কর যে 30 দিন, এটা ওই আইনেই আছে। এবং জেনে রাখা ভালো, যদি দেখেন যে একতরফা ডিক্রি বাতিলের জন্য বা একতরফা ডিক্রি সরাসরি বাতিলের জন্য 30 দিনের মধ্যে করতে হবে। 13-র যে 30 দিন এটা 164 অনুচ্ছেদে আছে, কিন্তু 13-র ক যে 30 দিন এটা ওই অনুচ্ছেদেই, ওই ধারাতেই আছে। একই বিবাদী একবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের আবেদন করতে পারে, অর্থাৎ আপনি 13-র ক এর যে সুবিধা এটা সর্বসাকুল্যে পাবেন একবার, এটা। এবং যে কথাটা আমি বলতেছিলাম যে 13 বিধির আবেদন না মঞ্জুর হইলে এটা আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। তো বিগত বছর প্রশ্ন যদি দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী একজন কতবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের প্রতিকার পেতে পারে? একবার। আগে
তেরোর সুবিধা একাধিকবার পাওয়া যেত, বাট বর্তমানে 2025 সালের সংশোধনী অনুসারে তেরোর সুবিধাও একবার পাবেন, তেরোর কও একবার পাবেন, একাধিকবার পাওয়ার সুযোগ নাই। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে পড়ে ফেলেন, অনেক প্রশ্ন আছে এখানে, এগুলো পড়ে ফেলেন, সবই ইম্পর্টেন্ট। এখানে দুইটা বিধি এক্সট্রা আপনাকে লিখতে হবে। বিধি 14, এটা একটু লেখেন, যে কোনো ডিক্রি বাতিলের আগে অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ দিতে হবে। কোনো ডিক্রি বাতিলের আগে অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ দিতে হবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আদালত যদি নয় আদেশে তেরোর আবেদনের ভিত্তিতে যদি কোনো একতরফা ডিক্রি রদ করে বা বাতিল করে, তাহলে অবশ্যই প্রতিপক্ষ অর্থাৎ অপর পক্ষের নোটিশ দিতে হবে। এই বিধানটা বলছে নয় আদেশের 14 বিধিতে। এবং বিধি 15টা একটু লিখে নেন। বিধি 15, বিধি 15তে বলছে যে বিধি 4, 9, 13-তে, বিধি 4, 9 ও 13-তে কোনো আদেশ বা ডিক্রি বাতিল করা হলে, বিধি 4, 9 ও 13-তে কোনো আদেশ বা ডিক্রি বাতিল করা হলে উক্ত মামলা আগের স্তর থেকে পুনরায় শুরু হবে। অর্থাৎ একটা মামলায় যদি খারিজ রদ আবেদন মঞ্জুর করে বা একতরফা ডিক্রি রদ আবেদন মঞ্জুর করে, তাহলে ওই মামলাটা যে স্টেজ থেকে রদ হয়েছিল, যে স্টেজ থেকে একতরফা ডিক্রি হয়েছিল বা যে স্টেজ থেকে খারিজ হয়েছিল, সেখান থেকেই পুনরায় শুরু হবে। একেবারে শুরু থেকে না, সেখান থেকেই শুরু হবে। এই কথাটাই বলছে নয়া দেশের 15-তে। নয়া দেশের 15-তে। তো আমরা নয়া দেশের দেখেন কতগুলা বিধি পড়লাম। নয়া দেশের 2, 3, 4, 5, 6, 8, 9, 9 ক, 13, 13 ক, 14, 15, অনেকগুলো বিধি পড়ে ফেলেছি। তো নয়া দেশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য গুরুত্বপূর্ণ, সর্বোপরি ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজকের সর্বশেষ টপিক পড়া শুরু করবো। দেখেন আদেশ 10। এখানে আপনি মনে রাখবেন আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। এই যে যে জবানবন্দি গ্রহণ ব্রাকেটে এখানে একটু লেখেন, 10 আদেশের পাশে একটু লিখে রাখেন প্রথম শুনানিতে। প্রথম প্রথম শুনানিতে। তো যদি আপনি বলেন যে 10 আদেশে পক্ষগণের জবানবন্দি গ্রহণ, পক্ষগণের মানে বাদী বিবাদী উভয়ের জবানবন্দি গ্রহণ কোন শুনানিতে? প্রথম শুনানিতে। তো একটু যদি দেখেন যে মকদ্দমার প্রথম শুনানির সময় আদালতের করণীয় সম্পর্কে 10 আদেশে বিধান করা হয়েছে, যে শুনানির দিন মকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ করা হয় সেটা মকদ্দমার প্রথম শুনানি। তো এখানে আর বিস্তারিত পড়বো না, আমরা সরাসরি এখানে চলে আসবো। 10 আদেশে 4, এটা মনে রাখতে হবে, আর উপরেরটা না পড়লেও চলবে। 10 আদেশে 4-এ বলতে হাজির হতে ব্যর্থ হলে রায় ঘোষণা। এটা একটু দেখি। যে ক্ষেত্রে মকদ্দমার, আন্ডারলাইন করবেন, কোনো পক্ষ নিজে না এসে, অর্থাৎ বাদীও আসে নাই বিবাদীও আসে নাই, কোনো আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়, কোনো পক্ষ সশরীরে আসে নাই বাট তারা আইনজীবীর মাধ্যমে হাজির দিয়েছে, সেই ক্ষেত্রে আইনজীবী কোনো প্রশ্নের উত্তর দিতে অক্ষম হলে তখন আদালত ওই পক্ষের আইনজীবীরা কোনো প্রশ্ন করছে এবং তারা উত্তর দিতে অক্ষম হয়েছে, উত্তর দিতে বা অস্বীকার করলে আদালত মকদ্দমার শুনানি মুলতবি রেখে উক্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিতে পারে। ধরেন একটা কথা যদি এইভাবে বলি যে আপনার বাদী বিবাদী সশরীরে হাজির হয় নাই, তারা তাদের আইনজীবীর মাধ্যমে হাজির হয়েছে। এখন আদালত বাদীর আইনজীবীকে একটা প্রশ্ন করছে, বাদীর আইনজীবী প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তখন বাদীর আইনজীবীকে বলছে যে আপনি বাদী যেন অমুক তারিখে হাজির হয়। এবং উক্ত নির্ধারিত দিনে এমন পক্ষ হাজির হতে ব্যর্থ হলে এবং যেদিন হাজির হওয়ার কথা ওই দিন বাদী হাজির হয় নাই, তাহলে উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে। তাহলে এই যে যে 10 আদেশের 4 বিধিতে যে রায় ঘোষণা করতেছে, এটা বাদীর বিরুদ্ধেও হতে পারে, বিবাদীর বিরুদ্ধেও হতে পারে এটা। এবং 10 আদেশের 4 বিরুদ্ধে রায় ঘোষণা করলে এটা একটা আপিলযোগ্য আদেশ। এই যে দেখেন, আদেশ 10-এর 4 বিধির অধীন কোনো পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ হলো একটা আপিলযোগ্য আদেশ। তাই 10 আদেশের 4 বিধির অধীন আপিল করা যায়। 10 আদেশ থেকে কোনোদিনই কোনো প্রশ্ন আসে নাই। আপনি মনে রাখবেন যে মামলার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ 10 আদেশ। 10 আদেশের 4 বিধিতে পক্ষগণের পক্ষে আইনজীবী হাজিরা যদি দেয়, আদালত আইনজীবীরা যদি কোনো প্রশ্ন করে, আইনজীবী যদি উত্তর দিতে না পারে, অক্ষম হয় বা অস্বীকার করে,
তখন পক্ষরে হাজির হইতে বলতে পারে। পক্ষ যদি তারপরেও হাজির না হয়, বাদী হাজির না হলে বাদীর বিরুদ্ধে রায়, বিবাদী হাজির না হলে বিবাদীর বিরুদ্ধে রায়। এবং এই যে যে রায়টা ঘোষণা করতেছে 10 আদেশের 4 বিধি, এবং 10 আদেশের 4 বিধি একটা আপিলযোগ্য আদেশ। তাহলে আমরা আপিলযোগ্য আদেশ কি কি পেলাম দেখেন: 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4। 5টা আপিলযোগ্য আদেশ এখন পর্যন্ত আমরা পেয়ে গেছি। সেলফ প্র্যাকটিসের এই প্রশ্ন পড়ে ফেললেন। আর আজকে আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আগামী দিন আমরা 11 আদেশ থেকে শুরু করব। আহ তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।